আমি আমার গুপ্তধন নিয়ে এসেছি। আয়, নিবি না? আয়। আয়, নেমে আয়। কোথায়? আয়, আয় আমার সাথে। কি দেখছিস? এই সব ধন তোর। তোর জন্যই আগলে রেখেছি সব, সব তোকে দিয়ে যাব। কি আছে ভেতরে? সোনা রূপার মোহর, অনেক অনেক দিনের পুরনো টাকা, সোনার মুদ্রা। সব আমার? হ্যাঁ, সব তোর হবে। মেয়েকে আবার ধুমধাম করে বিয়ে দিবি। কোনো অভাব থাকবে না তোর সংসারে। রানীর হালে সুখে কাটাবি বাকি জীবন। সব আমার? হ্যাঁ, দাঁড়া, কিন্তু এখন এই শরীরে তো ছুতে পারবি না। কেন? এই, কি হয়েছে? অমন করছো কেন? কি 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 হয়েছে? কি আরে কি? টাকার হাঁড়ি। টাকার হাঁড়ি? মা, মা কি হয়েছে? স্বপ্ন দেখছিলে নাকি? চুপ, একদম চুপ। কি ব্যাপার, টাকার স্বপ্ন দেখছিলে তুমি? এই, তুই হা করে কি দেখছিস? কি শুনছিস? যা ঘুমো, যা। কি ব্যাপার কি? এই, তুমি কি টাকা? হ্যারিকেনটা নিবাও তো। কেন, কি কি হয়েছে? কি নিবাও না? রাইতে কি হয়েছিল তোমার? খারাপ স্বপ্ন দেখা কাইমাই করতেছিলা? কি স্বপ্ন? স্বপন না তো? মা, ও মা, বাবা কি খেয়ে স্কুলে যাবে? ঘরে তো একটাও চাল নেই। তোর ভাবির কাছ থেকে 1 সের চাল কর জন্য ভাত বসায় দে। না, আমি ভাবির কাছে কোনো জিনিস চাইতে পারবো না। বেলালকে হাকিমুদ্দির দোকানে পাঠিয়ে আজকের মতো চাল ডাল বাকিতে আনাও মা। বেতন পেয়ে সব একসঙ্গে শোধ করে দেবো। হাকিমুদ্দি বাকি দেবে না। হত ছাড়ি, 7 সকালে নাই নাই খাই খাই বয়ান দিতে শুরু করলি। যা দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আহা, মেয়েটাকে অকারণে ধমকাচ্ছ কেন?
ধমকাবো না তো কি, ওকে মাথায় তুলে নাচবো? মাস শেষ হতে পারে না, ঘরে চাল নাই ডাল নাই। মানি বংশের মানুষ, গ্রামের সেরা শিক্ষিত মাস্টারের সংসারে আজকে খালি নাই নাই খা খা অবস্থা। কাউয়া ডাকে কেন, কিসের জন্যে? আবাদে জমি বিক্রি করে মেয়ের বিয়ে দিলাম। বিয়ে হতে না হতেই সোনার ছেলে জামাইটা আমার মরে গেল। শাশুড়ি ডাইনি অপয়া অপবাদ দিয়ে মেয়েকে তাড়িয়ে দিল। আরে গ্রামের লোকের কথা বাদ দিলাম, নিজের ঘরের ছেলের বউ কথায় কথায় ননদকে ডাইনি প্রমাণ করে। এরকম মেয়েকে গাল দিব না, আমি কি মাথা তুলে নাচবো? আহা, তুমি চুপ করো তো। ভাত না থাকে তো না থাকবে, না খেয়ে আমি স্কুলে যাব। ফেরার পথে একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, তোমার ব্যবস্থা করার অবস্থা জানতে বাকি আছে আমার? এই তুই চুপচাপ বসে আছিস কেন? এগুলো বেঁচে নিয়ে আয়, আমি দেখি। তুমি আসো তো আমার সঙ্গে, আসো বলছি। কোথায় নিয়ে এলে? মেয়েটাকে কাল রাতে অকারণে তুমি ধমক দিলে, আর এখন সাত সকালে ওর মনটা বিষ ঢেলে দিলে। আমার ভীষণ খারাপ লাগছে। আমার খারাপ লাগে না? মেয়েটাকে আমি নাকি তুমি পেটে ধরেছিলে? তুমি বাবা, তুমি। কিন্তু এখন এই ভিটায় কেন নিয়ে এলে? শোনো, তোমাকে একটা ভীষণ জরুরি কথা, যে কথাটার উপর আমাদের বাঁচা মরা নির্ভর করছে, সেই কথাটা শুধু তোমাকে বলবো। কিন্তু এখানে কি এমন জরুরি কথা? তার আগে বলো, পেটে কথা ঢুকলে পেটেই থাকবে তো, নাকি আবার যেখানে সেখানে বলে বেড়াবে? তোমার যা অভ্যেস। আমার কথা বলছে, তোমার মুখ থেকে বরং বেফাস কথা বেরিয়ে যায়। যাক, এখন বলো কি এমন তোমার জরুরি কথা? পারভিনকে আবার আমরা লাখ টাকা খরচ করে বিয়ে দেবো গো। বাকি জীবনটা আমরা রাজার হালে থাকবো। কি যাতা বলছো? যাতা নয় গো, আমাদের এই ভিটে পুরনো আমলের টাকা আছে, তুমি জানো না? না, লোকে বলে তো। আমার মাকেও নাকি স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু আমি ওই সমস্ত স্বপ্ন লোক কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো না, আমি নিজের চোখে দেখেছি গত রাতে সাতটা ঘোড়া, ঘোড়ার ভেতর সোনার উপর মোহর। তোমার মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা খারাপ হয়নি বলেই তো তোমাকে এখানে চুপি চুপি নিয়ে এলাম। এইখানে, এই গাছের নিচেই আমাকে দেখিয়েছে। এখানে? চেঁচিও না। পারভিন, রহিমের বউ, ওরা জেনে গেলে সর্বনাশ হবে। কাল রাতে যখিনী দেবী আমাকে ডেকে নিয়ে এসে এখানে তার 7 ঘোড়া মোহর দেখিয়েছে। যখিনী দেবীকে? ইস রে, এমনি কি তোমাকে আমি গাথা হাবা মাস্টার বলি? যখিনী দেবী হচ্ছে, যখিনী দেবী মানে যে যখের ধন পাহারা দেয়। জানো, যখিনী দেবী যে কি সুন্দর, অনেকটা আমাদের পারভিনের মতো, কিন্তু পারভিনের চেয়েও আরো বেশি সুন্দর। মাথায় আবার নাগিনীর মুকুট। মুকুট? তা সে কোথায় গেল? আছে আছে, এখানেই আছে। আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমাকে দেবার জন্যই নাকি এতদিন ধরে এ ধন সে আগলে রেখেছে। বলেছে আমার মুখে আবার সে হাসি ফোটাবে। মা, কি হয়েছে? কি আবার হবে? তোর বাপের আবার আমাশা ধরেছে। রক্ত আমাশা কিনা তাই দেখছি, আর থানকুনির পাতা খুঁজছি। তুই আয় না, দেখ, আয় দেখ। আমি কি ডাক্তার যে খালি চোখে পায়খানা দেখবো? ও, ডাক্তার না হলে কি বাপের জন্য দুটো আমাশার ট্যাবলেট এনে দেওয়া যায় না? তার দিবি কেন? পৃথক হওয়ার পর নবাব জাদার তখন বাবা মার অসুখ বিসুখের খোঁজ খবর নেওয়ারও সময় নাই। বউয়ের মুখ দেখেই বেহেস্তা যাবি। আহা, আমার এই ঔষধ লাগবে না, আমাকে তো আবার স্কুলে যেতে হবে। বাবা, হ্যাঁ, না খেয়ে যাবে? ঠিক আছে মা, স্কুল থেকে ফিরেই না হয় খাবো। বাবা, হ্যাঁ, ভাত বসে। থাক মা, থাক, ফিরে খা। আব্বা,
শুনলাম আপনার আমাশা হয়েছে। ভাতের বদলে আজ গুড় দিয়ে চিড়া ভিজে খেয়ে যান, পেট ঠান্ডা থাকবে। তোমার ওই ভিক্ষার চাল চিড়া লাগবে না বৌমা, থানকুনি পাতা বাটা খাইয়েছি, ওই খেয়ে স্কুলে যাবে। যাও। কি ব্যাপার মতলব ভাই, এত মন মরা কেন? আসলে মতলব ভাই, মেয়ের অ্যাক্সিডেন্টের পর কেমন যেন হয়ে গেলেন। এত ধুমধাম করে বড় করে মেয়ের বিয়েটা দিলেন, তো কপালে সুখ সইল না। ভাগ্যে থাকলে পারভিনের আবার ভালো ঘরে বিয়ে হবে। না রে ভাই, আমি ওইসব ভাগ্যটাকে বিশ্বাস করি না। কিন্তু এ দেশে বড় লোক হতে তো বেশি সময় লাগে না। সকালবেলায় ফকির, সন্ধ্যেবেলায় রাজা। আর না না, আর গানের কথা নয়, গ্রামেও এখন তার ভুড়ি ভুড়ি প্রমাণ আছে। হ্যাঁ, সেটা হতে পারে যদি কেউ ঘোড়া মানে ওই যক্ষের ধন পায় আর কি। আচ্ছা, টাকার ঘোড়া পড়ে পাওয়ার কথা বিশ্বাস করো তোমরা? হঠাৎ টাকার হাড়ির কথা কেন স্যার? আপনার বিটায় টাকার হাড়ি পরে পেয়েছেন নাকি? আমার ভিটায় টাকার ঘোড়া আছে, দেখেছো তুমি নিজের চোখে না? রাখছেন কেন স্যার? আপনি নিজেই তো একবার বলেছেন আপনাদের ভিটায় নাকি টাকার ঘোড়া আছে। আমি বলিনি রে ভাই, লোকজন বলা বলি করে। কই, আমি নিজে তো কখনো শুনিনি যে কেউ এরকম পায়। কোত্থেকে যে মানুষ এই সমস্ত আজগুবি খবর বানায়। এ আমাদের গ্রামের গফুর প্রমাণিক আজ যে এত টাকার মালিক, তা কিসের জোরে? সে তো নিজেই স্বীকার করে যে মাসান দিঘি 2 ঘোড়া টাকা পড়ে পেয়েছিল সে। আচ্ছা বাদ দাও তো এই সমস্ত আলোচনা, ভালো লাগে না। ও হ্যাঁ, ফিফথ পিরিয়ড তো তোমার অফ। জি। আমার ক্লাসটা একটু নিয়ত হলেন। আমি হেড স্যারকে বলে আধা বেলা ছুটি নিয়ে যাই। এখন না বেরোলে রাতে আমার চুলে হাঁড়ি চড়বে না। আসি আমি। স্যারের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্কুল শিক্ষক, তাই না? আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? তার আগে পরিচয় দেওয়া দরকার। আমি অমর। ও, আপনি আমাদের সমর মাস্টারের নিশ্চয়ই কেউ হন। তো আপনি যান না স্কুলে, ওই টিচার্স রুমে হরেন আছে, তাকে জিজ্ঞেস করুন। না, আমি আসলে আপনাকেই খুঁজছি। হ্যাঁ, ও, আমার নাম শুনে আমাকে হিন্দু ভেবে আমাকে হরেন মাস্টারের কাছে পাঠাচ্ছিলেন। অমর তো বাংলা শব্দ, শুধু হিন্দু নাম হবে কেন? ঠিক আছে, আপনি বরং আমাকে অমর হাসান বা শুধু হাসান বলে ডাকবেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের ওই বাজারে এসে নেমেছি। ওখানে এক চায়ের দোকানের ছেলে আমাকে আপনার সঙ্গে আলাপ করতে বলল। আপনি নিশ্চয়ই এলাকার কাছাকাছি কোনো গ্রামে বাড়ি, তাই না? আমি এই এলাকার গ্রামে কিছুদিন কাজ করতে এসেছি। তো আপনি কি কাজ করেন? কোনো ডিপার্টমেন্টে না এনজিওতে? না, আমি কোনো সরকারি লোক না, কোনো এনজিও প্রতিনিধিও না। নিজের খেয়াল খুশিতে কাজ করি আমি। দেশের দরিদ্র মানুষ কিভাবে দ্রুত উন্নতি করতে পারে, দুঃখ কষ্টে পীড়িত মানুষ কিভাবে দ্রুত মুক্তি পেতে পারে, সংক্ষেপে এটাই হচ্ছে আমার কাজের ক্ষেত্র। আপনি বোধহয় বাড়ি ফিরছিলেন, তাই না চাচা? চলুন না চাচা, আপনার সঙ্গে যেতে যেতে কথা বলা যাবে।
চলুন। আপনি আমার সঙ্গে কোথায় যাবেন? আমাদের গ্রামে যাবেন? হ্যাঁ, সেজন্যই তো আপনার সঙ্গে এত কথা বললাম। আসুন, ছাতাটা আমার হাতে দিন, এতে আমরা দুজনই রোদের তাপ থেকে কিছুটা বাঁচবো। আসুন। আপনি বোধহয় আমাকে সহজভাবে নিতে পারছেন না, তাই না? আচ্ছা, মনে করুন আমি আপনার ছেলের মতো, একান্ত আপনজন। হ্যাঁ, চলুন। তুমি কে বাবা? পারবিন, পারবিন, মোড়াটা দে মা, বাড়িতে মেহমান নিয়ে এলাম। গরিব মানুষ খুঁজছো তুমি? আমার চেয়ে হতভাগা গরিব আর কে আছে বাবা বলো? আমার বড় মেয়ে পারভিন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিল, কিন্তু পরীক্ষা দেয়নি। বড় ধুমধাম করে ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ে দিতে না দিতে জামাইটা মারা গেল। যত দোষ অপবাদ সব পারভিনে। তুমি এখানে এসেছো, বেশ কিছুদিন থাকবে, নানা লোকের মুখ থেকে নানা রকমের কথা শুনবে, তাই আগে থেকে নিজেই কথাটা বললাম তোমাকে। এই পারভিন, দাঁড়াও। তোমাকে আমার এত চেনা মনে হচ্ছে কেন বলো তো? মনে হচ্ছে কত যুগের, কত কালের চেনা। আশ্চর্য। দেখো দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, কি তোমার সেরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে এই তো সে। না না, তা কি করে হয়? বিয়ের রাতেই ও মারা যায়। তাহলে লোকটা কে? দেখতে তো তারই মতো। না না, কে লোকটা? চাচা, আপনার এই ভিটে বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। এই ভিটেটা ছাড়া আমার আর কিচ্ছু নেই বাবা। আগে আরো সুন্দর ছিল, বাড়ি ভর্তি গাছগাছালি ছিল, সব বেচে খেয়েছি। গাছপালা ছাড়াও আপনার এই ভিটায় অনেক পুরনো সম্পদ আছে, যা দিয়ে আপনারা বাকি জীবন রাজার হালে চলতে পারবেন। কি সম্পদ বাবা? আপনাদের সন্ধান দিয়ে যাব। পারভিন, পারভিন। বাবা ডাকছো? হ্যাঁ রে মা, আমাদের এই নতুন মেহমান আমাদের এই ভিটে বাটি আর এই এলাকাটা একটু ঘুরে দেখতে যায়। জানা মা, নিয়ে যা।
বা কি হলো? বাবা, ওই লোকটাকে পারভিনকে নিয়ে ভিটের গাছতলায় হাসাহাসি করছে। লোকটা যে কে, কি তার আসল পরিচয় আমিও ঠিক বুঝতে পারছি না। আমাদের গ্রামের গরিবদের তত্ত্ব তালাশ নিতে এসেছে, সেই জন্য নাকি কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। আবার বলছে যে আমাদের বাড়ির মধ্যে নাকি অনেক গুপ্তধন বিষয় সম্পত্তি সব লোক আরো এই পারভিনকে দেখি বলে সে নাকি তার অনেক দিনের চেনা। আর আমারও ছেলেটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছিল। চুপ করো তো তোমরা। যে হয় হোক, তা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কি মাথা খারাপ হলো মা? কোনো সম্পর্ক নেই, চেনা জানা নেই, কোথাকার কোন বিদেশি টাউট বাটপারে এসে ভিটে বাড়ি শিয়ানা মেয়ের সঙ্গে কথা বলবে। ছি 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 ছি, লোকে দেখলে কি বলবে? স্বামী মারা যাবার পর তো তোমার বোনের মুখে হাসিই নেই, ডাইনি অপবাদ নিয়ে এসে হাসতেও ভুলে গেছে। এখন যদি ওই অচেনা বিদেশির হাত ধরে মুখে হাসি ফোটে, ক্ষতি কি? তাছাড়া টাউট বাটপার যাই বলো, লোকটাকে কিন্তু দেখে মনে হয় টাউনি ভদ্রলোক, চেহারাও সুন্দর। চুপ করো তুমি। চেনা নেই জানা নেই তার সাথে গল্প গুজব দেখছি আমি। কোথায়ও পারবেন? এই পারবেন, চলেন, ভাই ডাকে। ভাইয়ে মানে তোমার রহিম ভাই, যিনি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেছেন। চলো তার সঙ্গে আলাপ করি, চলো। বলো। আসসালামু আলাইকুম রহিম ভাই, আপনার ব্যবসার খবর কি? কে আপনি? কোত্থেকে এসেছেন? আমার নাম অমর হাসান, অনেক দূর থেকে এসেছি। বাড়ি ঘরে ঠিকানা বললে তো আমাকে চিনতে পারবেন না, যেতেও পারবেন না। তবে আপাতত আপনাদের বাড়ি হচ্ছে আমার বর্তমান অস্থায়ী ঠিকানা, কারণ এখানে থেকেই আমি এই গ্রামে কিছুদিন কাজ করব। কি কাজ করবেন? গ্রামের সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করাই আমার কাজ। গরিব মানুষের দুঃখ কষ্ট দূর করবেন তো এখানে কেন? এই বাড়িতে কেন এসেছেন? আপনাদের তো এখন খুব গরিবী হাল নাকি? আপনাদের জন্য আমার অনেক কিছু করার আছে। এই যেমন ধরুন, আপনি আপনার ব্যবসার মূলধন কি করে যোগান দেয়া যায়, কিভাবে পারভিনের মুখে হাসি ফোটানো যায়, আপনার বাবা মা তাদের মনে যে হতাশা সেটা কি করে দূর করা যায়, আর আপনার স্ত্রী যিনি বিয়ের পরও নিজেকে সুখী ভাবতে পারছেন না, এসবের কারণ জানা এবং প্রতিকার করা, এসব নিশ্চয়ই আমার কাজ। যতই রহস্য করেন ভাই, আমার মনে হয় আমি আপনাকে চিনতে পেরেছি। আসেন, গরিবের ঘরে একটু এসে বসেন, একটু চা খেয়ে যান। চলো পারভিন, ভাবির হাতের চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নি, তারপর গ্রামে ঘুরতে বেরোবো। চলো। আপনি বসেন, আমার একটু কাজ আছে। আসেন, ভিতরে আসুন। কই আসেন? চলো। ফিরে পারভিন লোকটা? জানি না। বুঝলে, গত রাতে যখিনী দেবী আমাকে যা যা বলেছে, যা যা দেখিয়েছে, সবই যেন সত্যি হতে বসেছে গো। আমার মনে হয় সেই ওই ছেলেটাকে আমাদের এখানে পাঠিয়েছে। কি কি বলেছে যখনই দেবী? যখিনী দেবী বলেছে পারভিনকে আবার খুব ভালো ছেলের সঙ্গে উনি বিয়ে দেবে। আর দেখো না, আমাদের ভিটায় যে মূল্যবান সম্পদ আছে তা ওই ছেলেটা জানলো কি করে? আমার মনে হয় ওকে সব বলে কয়ে তারপর আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জানা নেই শোনা নেই, এত স্বপ্ন দেখা কি ভালো? কিন্তু আমার যে মন বলছে, কথা শুনে তো মনে হয় ছেলেটা উচ্চশিক্ষিত, ভালো বংশের, কিন্তু আম্মা, রাতে মেহমান আমাদের ঘরেই খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। পারভিনকে বলতে হবে সে যেন মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার না করে। না না, আমি না, তুমি বলো। ঠিক আছে, আমিই বলবো।
পারভীন, কি রে মা, একা একা চুপচাপ বসে আছিস কেন? অমর কোথায়? কোথায় সে খবর কি আমি জানি মা? তা জানবি কেন, বোকা মেয়ে। এরকম ছেলে কেউ হাতছাড়া করে? মা, আমার কেন যেন মনে হয় ওর সাথে কার চেহারার যেন মিল। শোন, অমরকে যখিনী দেবী আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য, বুঝেছিস? তোমাদের দেশটা খুব সুন্দর, এত সবুজ। জাতীয় সঙ্গীতে বলা আছে সোনার বাংলা, কিন্তু চারিদিকে শুধু অভাব, কোথাও সোনা নাই। আছে, আমি তোমাদের সেই সোনার সন্ধান দিতে এসেছি। আমাদের গ্রামের মাতবর সাহেব অনেক ধনী মানুষ, রশিদ হাজি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? তোমারে তো ঠিক চিনতে পারলাম না বাবাজি। আমাকে চিনবেন কি করে? আমি তো আপনাদের দেশের লোক না। চাচা যান, উনি ঢাকায় থাকেন। ওই যে ঢাকায় আমার এক মামাতো ভাই আছে না, তার বন্ধু, মানে ভাবির খুব নিকট আত্মীয়, সেই হিসাবে আমাদেরও আত্মীয়। ওনাকে গ্রামটা ঘুরে দেখাচ্ছিল। তুমি ওর লগে কেন? পারভিন আমার গাইড হয়েছে, তা আমরা একসঙ্গে থাকলে আপনার কোনো অসুবিধা আছে? না না, আমার আবার অসুবিধা কি? তোমাদের সুবিধা অসুবিধা দেখাটাই তো আমাদের কর্তব্য। ঠিক আছে, যাও ঘুরে বেড়াও। আপনাকে খুব সুবিধাবাদী মানুষ মনে হচ্ছে। আপনি আসলে সুবিধাবাদী না সুবিধাভোগী, কোন শ্রেণীর? তুমি বিদেশি মানুষ, আমার কথা এই গ্রামের যে কাউরে জিগাইলেই পাইবা। চলো আমরা একটু ঘুরে আসি। আসো। আপনার সাথে বেড়াতে দেখে হাজি চাচা মনে হয় রাগই করলেন। তুমি আমার মিথ্যে পরিচয় বললে কেন? কি বলবো? বলবে যে আমার বন্ধু। বন্ধু? এই সমাজে পুরুষ মানুষ কখনো মেয়েদের বন্ধু হয়? আর তাও আবার আপনার মতন অচেনা পুরুষ। অচেনা? আমি এখনো তোমার অচেনা? বাড়িতে তো কাউকে আপনার আসল পরিচয় বললেন না, এখন অন্তত বলুন। বলবো, তোমাকে আমার আসল পরিচয় দেব, কারণ তুমি যে আমার জন্ম জন্মান্তরের চেনা। এই যে মাস্টার, কেমন আছো? আরে হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি ভালোই? শোনো, এই পারভিন মারে তো আমি কখনো একলা একলা বাইরে যেতে দেখি নাই। আজ দেখলাম এক পর পুরুষের সঙ্গে ওই পাথরের রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, ওই ছেলেটা শহর থেকে এসেছে, উচ্চ শিক্ষিত, খুব ভালো ছেলে। ওই গ্রামের গরিবদের কি তত্ত্ব তালাশ করবে আর কি। গরিবের উন্নতি কোন পার্টি? না না, কোনো পার্টি টার্টির কাজে আসে না। তাহলে কি এনজিও? নাম বলে নাই, তবে এইরকমই কিছু একটা হবে হয়তো। তা এনজিও হোক আর যাই হোক, আইয়া যখন পড়ছে বিলম্ব না কইরা জামাই বানিয়ে ফেলো। হ্যাঁ শোনো, যদি বেশি জানাজানি হয়ে যায়, লোকে যদি বুঝতে পারে, তাহলে পোড়া কবলে মায়াটার কোথায় বিয়া দিবা কও? আমার মনে হয় আল্লাহ বুঝে তোমার দিকে মুখ তুলে চাইছে। শোনো, এই চান্স মিস করো না। না না, টাকার জন্য কোনো চিন্তা করো না, লাগলে আমি দিব না। যাই।
এই শোনো, ওই শয়তানটা এসেছিল কেন? কি বলে কি ও? বুঝলাম না, ওই ওই ছেলেটার সঙ্গে পারভিনের বিয়ের কথা বললো। দেবই তো, গ্রামের কেউ শয়তানি করার আগে, পারভিনের নামে কেউ ভাঙচি দেবার আগে ওই ছেলেকে আমার জামাই বানাবো ইনশাল্লাহ। কিন্তু চেনা নেই, জানা নেই, কোত্থেকে উদয় হলো আল্লাহই জানে। আর আসতে না আসতে তুমিও বলছো যে ওই ছেলেকে আল্লাহই পারভিনের জন্য পাঠিয়েছে। রশিদ হাজি ওই একই কথা বলল, আরো বলল টাকা পয়সা লাগলেও সে দেবে। আমার মাথায় কিছু ঢুকছে না। শোনো, সৌভাগ্যের সঙ্গে শনিও থাকে, ওই মোড়ল হলো সেই শনি। শোনো, একবার পারভিনের বিয়ের সময় ওর কাছে আমরা বিষয় সম্পত্তি বেচলাম না, এখন সে কৌশল করে আমাদের ভিটেটাও গ্রাস করতে চাইছে। খবরদার, ওর কাছ থেকে একটা পয়সাও ধার করবে না। টাকা পয়সা না হলে মেয়ের বিয়ে দেবো কিভাবে? টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যে বর পাঠিয়েছে টাকাও সেই দেবে, বুঝেছো? হে মাবুদ, এদের কপালের সব লেখা মুছে দিতে পারি। এই লোকটাকে ধনী করার মন্ত্র জানি। চলো দেখি তো এই লোকটা আমার মন্ত্রণা নিতে চায় কিনা, দেখি। চলো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাস্টারের মেয়ে না? ইনি কে? কোথায় যাও মা? আমি আপনার সঙ্গে আলাপ করতে আসলাম চাচা। এই বাড়ি ভিটাটুকু ছাড়া আপনার নিশ্চয়ই কোনো সম্পত্তি নেই, তাই না? চারিদিকে এত ফসল, এত জমি, অথচ এর এক ছটাক ফসলও আপনি পাবেন না, আপনার ঘরে উঠবে না, তাই না? হ্যাঁ, এই পাথারের সমস্ত জমি মন্ডল আর রশিদ হাজি। আমারও কিছু জমি আছিল বাবা, এখন এই দুইটা ঘর ছাড়া আর কিছুই নেই। আমি যদি এই প্রান্তরের বেশ কিছু জমি আপনাকে দিয়ে দেই? তুমি কি বাবা সরকারি লোক? শুনলাম সরকার খাস জমিতে গরিব মেয়ের ঘর বানাইতেছে। আমি সরকারি খাস জমি চাই না বাবা, মরার পর যেন সাড়ে দিন হাত মাটি পাই, এছাড়া আর কোনো জমি দরকার নাই। দেখেছো পারভিন, দেখো সমেত চাচার প্রয়োজন কত সামান্য। সে আমার কাছে জমি সম্পদ চায় না, মানে তোমাদের রশিদ হাজির মতো ধনী হতে চায় না। আমার সাথে মস্করা করতেছেন বাবা? না চাচা, মোটেই না। ঠিক আছে, আপনার সঙ্গে আমি পরে দেখা করব। আমি আপনাদের গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছি, আসি। চলো পারভিন, চলো। আচ্ছা, তোমার কি আজ বাদে কাল পরীক্ষা যে তুমি আবার বই নিয়ে বসেছো? বলি জীবনে তো কম পড়োনি, লাভ হয়েছে কিছু? কি করব? এসো আমার সঙ্গে, চুপচাপ বসে বসে বই না পড়ে ভিটার মাটি কোপাও, তরকারি বুনবো। তা না হলে তোমাকে কিন্তু আজকে এই বইয়ের পাতা ভাজি করে খাওয়াবো। হ্যাঁ, আমার কি ওসব কাজের অভ্যেস আছে? করেছি কখনো? আরে অভ্যেস নেই বলেই তো আজকে এই অবস্থা। ভিটা বেচে খাওয়ার মতন মতলব তোমার। ওঠো বলছি, ওঠো। এই নাও কোদাল নাও, চলো চলো, আহা চলো, আসো আসো, তাড়াতাড়ি আসো। আম্মা, পারভিন যে মেহমানের সাথে বাইরে গেল, এখনো তো ফিরে আসে নাই। তা আসুক আর না আসুক, ডাইনি ননদের জন্য তোমার তো মাথা ব্যথা কেন বৌমা?
নিজেরা তো ভিটাখানা জীবনে কখনো তরকারি লাগাইলে না, একটা গাছপালাও লাগাইলে না। আমরা বুড়ো বুড়ি মিলে আবাদ করি আর তোমরা ঘরে বসে বসে ভাগ নিও। আচ্ছা, তুমি সব সময় সবার সঙ্গে তুমি ঝগড়ার মেজাজে কথা বলো কেন? যাও ভিটায় গিয়ে মাটি কোপাও, আসো দেখে দিচ্ছি। আরে আসো না। হ্যাঁ, এই গাছটাই, এই গাছটাই, এইখানে 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 খোঁড়। শোনো, এখন পাওয়া গেলেও তো ঘরে নেওয়া যাবে না, লোকজন দেখে ফেলবে। মাঝরাত্রে এসে দুজন চুপি চুপি ঘরের সাথে তুলে নিয়ে যাও। কি বলছো তুমি? এখানে খুঁড়লে মোহরের ঘোড়া পাওয়া যাবে? হ্যাঁ গো হ্যাঁ, রাতে যখিনী দেবী আমাকে নিজে দেখে দিয়েছে। মাঝরাতে এসে তো তুমি বেশি ঘুরতে পারবে না, সেই জন্য এখন একটু খুঁড়ে রেখে দাও। লোকজনে যদি দেখে ফেলে বলবো আমরা তরকারি লাগাচ্ছি। আমি ভাড়া দিচ্ছি, তুমি খোঁড়ো। বিসমিল্লাহ। আরো জোরে। কি হলো গো? ওই দেখো, চাচা কি করছেন আপনারা এখানে? না না, কিচ্ছু না, আসলে ওই স্কুলের পর তো আর কোনো কাজ থাকে না, তাই ভাবছিলাম যে এখানে কিছু তরি তরকারি লাগাই, এই জন্য ভিটেটা কোপাচ্ছিলাম। আসলে আমার এই ভিটে ছাড়া তো আর কিছু নেই বাবা। কিন্তু চাচা, আপনার এই পুরনো ভিটায় যে অমূল্য ধন সম্পদের আধার, কত অমূল্য রত্ন আছে এখানে, সেটা কি আপনারা জানেন? ঠিক আছে, আমি তার সন্ধান দেব, আপনাকে কষ্ট করে ঘুরতে হবে না, আমি আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আপনি কি করে দেবেন? অবশ্য আপনাদের মনে প্রাণে চাইতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনাদের গ্রামের সমেদ আলীকেও বিশাল ধন সম্পত্তির সন্ধান দিতে চেয়েছিলাম, কিন্তু সে কবরের 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই আন্তরিকভাবে চায় না, তাই না পারবেন? কিন্তু আমরা মনে প্রাণে চাই বাবা। পারভিনের বাবা মাস্টারি করে যে বেতন পায় তাতেই আমাদের এত বড় সংসার চলে না। অন্যেরা তাও টিউশনি করে কিছু উপার্জন করে, উনি আবার তাও পারে না। বড় ছেলেটাকে লেখাপড়া শেখালাম, না পেলেও একটা চাকরি, না পারলো ব্যবসার লাইনে কোনো উন্নতি করতে। বউ নিয়ে নিজের সংসারে তা চালানো কষ্টকর ব্যাপার। কামলা চাষাদের মতো আমরা তো যেমন তেমন খেতে পড়তেও পারি না। ভদ্র ঘরে ছেলে মেয়েদের বিয়ে দিতে হলে, ভদ্রভাবে চলতে হলে টাকা পয়সা ছাড়া তো কোনো উপায় নেই বাবা। টাকা পয়সার অভাবে এতগুলো বছর যে কি কষ্টে। আপনি কাঁদবেন না চাচি, আপনি কাঁদবেন না, আমি তো আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য এখানে এসেছি। আপনি কাঁদবেন না। এই যে পারভিনকে দেখুন, আজকে ওকে বাইরে বেড়াতে নিয়ে গিয়ে ওর মুখে হাসি ফুটিয়েছি, দেখুন। আপনি হাসুন, হাসুন চাচি, হাসুন। এইভাবে মন খারাপ করা হাসলে চলবে না, ভালো করে হাসুন। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগে বিদেশি চা আছে, ওই চা খেয়ে আমরা সবাই চাঙ্গা হয়ে সবাই মিলে একসঙ্গে হাসবো।
বিদেশি লোকটাকে নিয়ে গ্রামে নানা রকম কথা হচ্ছে। আত্মীয় না স্বজন না, পারভিনকে নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এতটা প্রস্তুতি কি আমাদের ঠিক হয়েছে? তোমার বোনের যে বিয়ে হয়নি সেই লোকটা কি এই খবর জানে? আসল ঘটনা জানলে তো আর এরকম নিয়ে ঘুরে বেড়াতে পারতো না। আমার সন্দেহ হচ্ছে, মনে হয় লোকটা পাগল। চাল চলন কথাবার্তা সবই কিরকম খাপছাড়া, পাগলের মতো। তোমাকে যে ব্যবসা করার জন্য পুঁজি দেওয়ার কথা বললো, তা একবার বলেই দেখো না। হ্যাঁ বলবো, কিন্তু গেল কোথায়? পারভিনকেও তো দেখছি না। তারাস নদীর ধারে হাওয়া খেতে গেছে। বিদেশি আমাকে বলে তার সাথে নদীর হাওয়া খেতে গেলে নাকি তোমার বোনের স্বাস্থ্য ভালো হবে, মনও চাঙ্গা হবে। বাড়াবাড়ি। জেনে শুনে তো আর কোনো ভালো লোক তোমার বোনকে বিয়ে করবে না। অচেনা পাগল যদি তার দায়িত্ব নেয়, সেই চেষ্টাই এখন তোমার মা বোন উঠে পড়ে লেগেছে। যাই, মার সাথে কথা বলে আসি। মা, মা। তোমাদের দেশটা খুব সুন্দর, এত সুন্দর ইচ্ছে করছে থেকে যাই। তোমরা রাখবে আমাকে? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দেবেন? বলো, আমি মিথ্যে বলি না। কে আপনি? কোত্থেকে এবং কেন আমাদের বাড়িতে এসেছেন? এবারও তুমি আমাকে পরপর 3টা প্রশ্ন করলে। 3টা প্রশ্ন, আশ্চর্য। তুমি আমাকে এখন এত পরপর ভাবছো কেন? আসলে তুমি আমার দিকে এখনো ভালো করে তাকাওনি। তাকাও, আমার চোখের দিকে তাকাও, তাকাও। এবার নিজের মনকে প্রশ্ন করো, আমার পরিচয় কি? সঠিক উত্তর পেয়ে যাবে। আমার ভয় করছে, চলুন ফেরা যাক। না না, এখনই কেন? আজ তোমাকে নিয়ে নৌকা উঠবো। চলো চলো, এসো। পারভিন কোথায়? ও ওর ঘরে শুয়ে আছে। এই সন্ধেবেলা শুয়ে আছে কেন? আজ থেকে সকাল সন্ধ্যা ওকে আমি পড়াবো। ওর তো কোনো বইপত্র নেই, আর ওকে এখন পড়িয়ে কি লাভ? ওকে পড়াতে আমার বই লাগবে না, বই ছাড়াই ওকে আমি পড়াবো। আমার কাছে পড়লে ওর মন ভালো থাকবে। থাক বাবা, তাছাড়া আজ বোধ হয় ঘরে কেরোসিনও নেই। ওকে পড়াতে আমার বাতিও লাগবে না। একজনের অন্তরের আলো আরেকজনের অন্তরে পৌঁছে দিতে বাতি বই খুব কি জরুরি? না, মানে ঠিকই বলেছ। তবে ডাকুন ওকে। ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি। এটা খুব খারাপ, সন্ধেবেলা চুপচাপ ঘরে শুয়ে আছো আর এদিকে আমি তোমাকে খুঁজছি। এসো আমার সঙ্গে, এসো। দেখো কি সুন্দর চাঁদনি, কি সুন্দর। মনে হয়
জ্যোৎস্না ধোয়া নিঝুম পৃথিবীর উপর দিয়ে ভেসে বেড়াই। তুমি ভাসবে আমার সঙ্গে? না না, আজ না, চলুন ঘরে চলুন। না, তাহলে এখানে বসে বসে গল্প করি। আপনি না বললেন আমাকে পড়াবেন? চলুন ঘরে বসি। চলো, তবে ঘরে বাতি থাকবে না, তুমি খোলা জানলার দিকে তাকিয়ে থাকবে। আমার এই দু চোখ দিয়ে এই পৃথিবীর অপরূপ রূপ আমি তোমাকে দেখাবো। মাস্টার আসো নাকি? মাস্টার, আরে আসেন আসেন। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। এত রাত্রে হঠাৎ? আইলাম তোমার বাড়িতে, আইলাম টিভি বায়োস্কোপ দেখতে। নিজের বাড়িতে তো দেখতে পারি না। এই ধরো বয়স হয়েছে, তার উপর আবার হজ করে আসছি। আর ওই তোমার টিভি বায়োস্কোপে যেসব নায়িকারা কাপড় চোপড় পরে সেগুলো দেখন যায় না। তুমি তো আবার ওই বিদেশি মেহমানের জায়গা দিছ। তোমার মায়ের নিয়ে সে সারা গ্রামে বায়োস্কোপ দেখাইতেছিল। হ্যাঁ মাস্টার, সেদিন আপনার মায়ের লইয়া আমার বাড়িতে গেছিল। যেইভাবে হাসা খেলে বেড়াইলো, দেখলে কে না কইব তারা স্বামী স্ত্রী না। গ্রামে নানা রকম কথা হচ্ছে বলে আমি হাদিসা থেকে ডেকে আনলাম। মেহমানের পরিচয় কি, তার মতলবটা কি, ভালোভাবে জানা দরকার। মাস্টার, মেহমান কই, তারে ডাকো, আমি তার সাথে দুই চারটা কথা কই। পারভিনকে পড়াচ্ছে, শিক্ষিত ছেলে তো। পারভিনকে পড়িয়ে স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছে সে। তোমার মেয়েকে পড়িয়ে স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু দায়িত্বের নামে ফুর্তি ফার্তা করা, এটা কিন্তু মোটেই পছন্দ নয় একেবারে। পারভিনকে কোথায় পড়াচ্ছে বাবা? ওর ঘরে বোধ হয়। চাচা, আপনারা বসেন, আমি পারভিনকে ডেকে নিয়ে আসি। পারভিন, পারভিন, এই পারভিন। বাবা, বাবা, পারভিন বা মেহমান কেউ তো ঘরে নেই। কোথায় গেছে ওরা? কোথায় গিয়েছিলে? ও ঘরে, ও আমাকে পড়াচ্ছিল। কোথায় ও? আমি তো দেখলাম ঘর অন্ধকার, ঘরে কেউ নেই। কি ব্যাপার, আমাকে নাকি খুঁজছেন আপনারা? কেন? খুঁজতে এসে মনে হয় তোমার খুব ডিস্টার্ব করে ফেলাইছি। বইপত্র নাই, ঘরে বাতি নাই, অন্ধকার ঘরে বসে একটা সমত্ব মেয়েরে তুমি পড়াইতেছিলে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তা সারা জনম ভর যাতে তুমি এই মেয়েরে অন্ধকার ঘরেই হোক আর তোমার ওই নদীর ধারে বেড়াইতে গিয়েই হোক পড়াইতে পারো, সেই ব্যবস্থা করার লাগে আমরা সব এখানে আইছি। দেখুন, আমার সঙ্গে তো প্যাচ ঘুষ দিয়ে কথা বলার দরকার নেই। আমি নির্ভীক, সত্য এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমাদের মাস্টার বেটিকে আপনার বিবাহ করতে হবে। এই গ্রামে কি সমাজ নাই? মাস্টার কি ইজ্জত নাই? বিবাহ না হইতেই তার মেয়ের সঙ্গে প্রকাশ্যে পাপাচার করেন। এই নিয়ে গ্রামে কত রটনা রটছে তা কি আপনি জানেন? তুই থামরে। কথায় আছে, হাজার এক কথা খরচ না করলে বিয়ে শাদীর কথা ফাইনাল হয় না। বসো বাবাজি, বসো। আমরা তোমার শুভ বিবাহের পয়গাম নিয়ে আসছি। বসো, আলোচনা করে ফাইনাল করি। পারভিন যদি আমাকে বিয়ে করতে চায়, কিংবা আমি যদি তাকে বিয়ে করতে চাই, তাহলে সেই প্রস্তাব তো আমরাই প্রথম পরস্পরকে দেব। আমরা সেরকম কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে আপনারা কেন আমাদের বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? তুমি কোন সমাজের মানুষ গো? আমাদের গ্রামে আইসা আমাদের সমস্ত মেয়ের সঙ্গে ঘরে বৈশা তুমি ফসফসটি করবা, এটা আমরা সহ্য করবো? এই সমাজের সবচাইতে বড় পাপ সহ্য করছেন তো আপনারা। এই যে আপনি, আপনার অগাধ সম্পত্তি, আর আপনার পাশে সমেদ আলী নিঃস্ব। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে বলুন? বলুন। পারভিনের মতো একটা সুন্দর মেয়েকে আপনারা জোর করে ঘরে বন্দি করে খুব কষ্টে রেখেছেন। আমি তাকে ঘর থেকে টেনে বাইরে আনছি, এই বিশ্ব চেনাবার চেষ্টা করছি আমি তাকে। বলুন, বলুন, এটা আমার পাপ? ভালো কথা, আমরা তারে কষ্টে রাখছি, তুমি তারে বিবাহ করে সুখী করো। আরে বিবাহ হইল গিয়া ফরজ কাম, এটা তো কোনো পাপ না। না না না, এভাবে কি করে বিয়ে শাদী হয়?
বিদেশি মেহমানের নাম পরিচয় কোনো কিছু জানা? আরে পরিচয় না নিয়েই যদি সমস্ত মেয়েরে ওই বিদেশির সঙ্গে অন্ধকার করে পাঠাইতে পারো, তাহলে খোঁজ খবর করতে গিয়ে বিলম্ব করে কোনো লাভ আছে? না, বিয়ে করে দাও। আমার বোন কি রাস্তার মেয়ে নাকি? এক বিদেশি আছে না, তাকে নিয়ে ফুর্তি করে পালিয়ে যাবে? আপনার বিয়ের ব্যবস্থা করুন, ওর কপালে যা আছে তাই ঘটবে। আজ রাতেই ওনার সাথে বিয়ে হবে পারভিনের। আরে মিয়া, প্রস্তাব দিতে না দিতে রাজি হয়ে গেল। মাস্টারের মাইয়ার বৃত্তান্ত জানো কিছু? জি, আমি সব জানি। পারভিন আমার অনেক পরিচিত। তুমি শিক্ষিত ছেলে, বাড়ির অবস্থা যত ভালোই হোক, খুতালা মাইয়ারে বিয়ে করবা কোনো ডিমান্ড ছাড়াই? আরে সব কিছুর নিয়ম আছে না। শোনো, তুমি কি কি যৌতুক চাও আমারে কও, আমি মাস্টারের কাছ থেকে আদায় করে দিব। জি, ডিমান্ড একটা আছে, তবে সেটা আপনার কাছে। বিয়ের পরে আমি আপনাকে জানাবো। আরে বিয়া করবো তুমি মাস্টারের মাইয়া, আর ডিমান্ড দিব আমি? আপনাদের সমাজ মতে এখন তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দিন। আমি আবার বেশি রাত জাগতে পারি না। এই যে বাবাজি, এই কাগজটাতে তোমার পুরা নাম, ঠিকানা আর বাবার নাম লিখে দাও। কেন বিয়ে করব আমি? আবার এসব দরকার কেন? কি আশ্চর্য, বাপ ছাড়াই পৃথিবীতে আইছো তুমি। শোনো, বিয়া শাদিতে বাপের পরিচয় লাগে। ও আচ্ছা, মানে এখানে আসার আগে যাদের সঙ্গে আমার পরিচয়, মানে সম্পর্ক ছিল, ওদের কথা জানতে চাইছেন তো? ঠিক আছে বা, লিখে দিচ্ছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন ভেঙে গেলে হারিয়ে যাবে না তো তুমি? আমার খুব ভয় করছে। ভয় কেন পারভিন? তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা, এ তো মিথ্যে নয়। ওরা চক্রান্ত করে বাড়ির কারো মতামত না নিয়ে তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিল। ওদের চক্রান্তকে আমারও খুব ভয় পারবেন। ওরা সমাজের কায়েমী শক্তি। ওরা আমার প্রতিবাদী রক্ত ঝরিয়েছে, আমার সাহসী রক্ত ঝরিয়েছে। ওরা ওরা আমার এই মিলনের সাহসও সইবে না। তোমার কথা মাঝে মাঝে একদম বুঝতে পারি না। আমি তো তোমার ভাষাতেই কথা বলছি পারবেন। এই যে বললে তোমার প্রতিবাদী রক্ত ওরা ঝরিয়ে দিয়েছে, এসব কি বলছো তুমি? এর মানে কি? কিসের রক্ত? আমার আমার রক্ত দেখে তুমি ভয় পেয়েছিলে? ভয় কি পারবেন? কিসের ভয়? আমি তো আবার তোমার কাছে তোমার স্বামী হয়ে ফিরে এসেছি। তোমার স্বামী। পাগলের মতো সব কি বলছো তুমি? পাগল নয়, আমি তো এখন তোমার স্বামী। আমার সঙ্গে যাবে পারবেন? কোথায়? আমার দেশে, যেখানে অনন্তের মধ্যে হাওয়ায় ভেসে বেড়াবো আমরা। কেউ আমাদের দেখতে পাবে না। কোনো সুন্দর দেশ পেলে
আবার আমরা ঘর বাঁধবো। হুম? তুমি এভাবে কথা বলো না তো, আমার ভীষণ ভয় করছে। ভয় পেলে আমাকে পাবে কি করে? হুম? এসো এসো, আমার হাত ধরো ধরো। কি তোমার হাত এত ঠান্ডা কেন? কে তুমি? আমার ধমনীতে উষ্ণ রক্তধারা ঝরিয়ে দিয়েছে ওরা। শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে আমাকে স্পর্শ করো। তোমার আত্মা দিয়ে আমার আত্মাকে স্পর্শ করো। তোমার কায়া থেকে বেরিয়ে এসো তুমি। তারপর এইভাবে এইভাবে মিশে যাব আমরা। আম্মা, 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 কি হয়েছে? আপনাদের নতুন জামাই সাত সকালে উঠে কোথায় গেল? বাসর ঘরের দরজাও খোলা। ঢুকে দেখি পারভিন বিছানায় একা শুয়ে আছে। জামাইয়ের কাপড় চোপড় ব্যাগ ট্যাগ কিচ্ছু নাই আম্মা। আচ্ছা বৌমা, দিনে রাইতে আমার জামাইয়ের উপরে নজর রাখা ছাড়া তোমার কি আর কোনো কাজ নাই? পারভিনকে যেরকম সাজিয়ে দিয়েছিলাম ঠিক সেই রকম সাজ নিয়ে সে বিছানায় একা শুয়ে আছে। মনে হয় কেউ তাকে ছুঁয়েও দেখেনি। আসেন, বিশ্বাস না হয় দেখে যান। চলো তো দেখি। পারভিন, পারভিন, ওঠ মা। পারভিন, এই ওঠ। ওঠ মা। জামাই কোথায় গেছে রে? কি হলো, চুপ করে আছিস কেন? ও চলে গেছে মা, কোথায় গেছে? ওর নিজের দেশে। আমাকেও নিয়ে যেতে চেয়েছিল। জামাই কবে আসবে তোকে কিছু বলেছে? জানি না। তখনই বলেছিলাম বাবা, জানা নেই শোনা নেই আজগুব এক মানুষকে বাড়িতে ঢোকানো, এরপর তাকে জামাই বানানো। এখন না বলে কয়ে সে জামাইয়ের উদ্দেশ্য কেন? জামাই কি আর আমি বানালাম? রশিদ হাজির সাথে বুদ্ধি করে সেই রাতে মেয়েটাকে ধরে বেঁধে বিয়ে দিলি। একটু খোঁজ খবর নেবার তর ছিল না তোদের? আপনার ছেলে তো তবুও বুদ্ধি করে একটা কাগজে ছেলের বাপের নাম বাড়ির ঠিকানা লিখে রেখেছে। আর আপনার মেয়ে বিয়ের আগেই মানুষটার সাথে সারা গ্রাম ঢলাঢলি করে হাসাহাসি গল্প গুজব করে বেড়ালো। মানুষটা বিয়ের রাতেই তাকে ছেড়ে কোথায় গেল, কেন গেল, কবে আসবে কিছুই বলছে না। জিজ্ঞেস করলেও ভূতে ধরা মানুষের মতো চুপ করে বসে থাকে। কি আর বলবে? বলেছে তো ওকে কিচ্ছু জানিয়ে যায়নি। প্রথম বিয়ের পরপর স্বামী মারা গেল, দ্বিতীয় বিয়ের প্রথম রাতেই স্বামী পালিয়ে গেল। ওকে বারবার একথা জিজ্ঞেস করলে ওর কষ্ট বাড়ে। চুপচাপ থাকলে কি সব সমস্যার সমাধান হবে বাবা? আমার তো ধারণা লোকটা একটা ভণ্ড, প্রতারক। বড় বড় কথা বলে এখন নিরুদ্দেশ হয়ে গেল। আমি যাই, স্টেশন পর্যন্ত গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি। বাবা, তুমি একটু হাজি চাচার সাথে কথা বলে আসো, এই ব্যাপারে কি করা যায়। তোদের কাউকে কিছু করতে হবে না। জামাই তো পালিয়ে যায়নি, টাকা পয়সা আনতে গেছে। ফিরে এসে ধুমধাম করে পারভিনকে নিয়ে যাবে বলে। তার আগে ওরকম ভালো মানুষ জামাই সম্পর্কে কোনো কথা বললে আমি কিন্তু তোদের তোদের ও, পারভিন তাহলে আমাদেরকে আসল কথা বলেনি? বলবে কেন? আমরা কি তার আপনজন?
শোনো, তোমাকে এ নিয়ে আর ছটফট করতে হবে না। লোকে যা বলে বলুক, আমাদের কি? পারভিন, কিরে মা, রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জামাই কবে ফিরবে কিছু বলেছে? আমাকে অন্তত বল। আচ্ছা, আমাদের এই ভিটায় কি আছে না আছে তোকে কি কিছু বলেছে? বলেছে? কি বলেছে আমাকে অন্তত বল। বলেছে এখানে অনেক টাকা আর সোনা আছে, আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের আর কোনো অভাব থাকবে না। বলেছে এসব তোকে? সেসব আমরা কবে পাবো মা? জানি না। ও ঠিক আছে, যখনই দেবী নিশ্চয়ই আমাকে স্বপ্নে সব জানাবে। স্বপ্ন দেখিয়ে সেই তো জামাইকে পাঠিয়েছিল। জামাই কবে ফিরবে, কবে আমরা তার ধন পাবো, যখনই দেবী নিশ্চয়ই আমাকে স্বপ্নে সব জানাবে। ঠিক আছে, এসব কথা তুই কারোর কাছে ঘুণা করেও বলবি না, হ্যাঁ? লোকে যা বলে বলুক, একদিন সবার মুখে চুনকালি পড়বে। নিবি না? এই সব ধন তোর জন্য রেখেছি। দে, এখনই দে। আমার মেয়ের বিয়েতে একটা শাড়িও দিতে পারিনি, একটা গহনাও দিতে পারিনি। দে, সব দে আমাকে। এই সব ধন তুই পাবি, কিন্তু তার আগে তোর যে কোনো একটা সন্তানকে ভেট দিতে হবে। না না, কখনো না, কিছুতেই না। তোর পাঠানো বরের সাথেই তো আমার মেয়ের বিয়ে দিয়েছি। এইবার যৌতুক দিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবো। দে, তোর ধন দে। খবরদার, এই সব ধন তুই পাবি, তার আগে তোর একটা সন্তানকে ভেট দিতে হবে। আমা, আমা, কি বউয়ের গলা মনে হচ্ছে। আমার দরজা খুলেন আমা, 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 কি আপনার হয়েছে? ছেলে অনেকক্ষণ ধরে পেটের ব্যথায় চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, খুবই অসুস্থ। ওগো, ডাক্তার ডাকতে হবে। চল চল চল। মারে ও বাবা, রহিম, মা, রহিম বাবা, কি হয়েছে বাবা? আমার সব নারী বুড়ি আমার সাপে কামড়াচ্ছে মা। আর মনে হয় বাঁচবো না। বাবা ভালো হয়ে যাবে বাবা। হঠাৎ করে এত ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা না তো? হ্যাঁ কি জানি। ইয়ে, আমি কি একবার বাজারে হরেন ডাক্তার নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ বাবা, তাই যান আপনি। ও মারে ও বাবা,
এই সব ধন তুই পাবি, কিন্তু তার আগে তোর যে কোনো একটা সন্তানকে ভেট দিতে হবে। যখিনী দেবী, যখিনী দেবী কোথায় তুই? আমি দেব না, আমি দেব না, আমি তোর 7 ঘোড়া ধন চাই না, তবু আমার ছেলেকে আমি দেব না, আমার ছেলেকে আমি দেব না। চলে যা, চলে যা তুই আমার ভিটা থেকে দূর হ। মা, দূর হ তুই। মা, কি করছো তুমি এখানে দাঁড়িয়ে? কি বলছো বিড়বিড় করে? তাড়াতাড়ি চলো, বাবা ডাকছে, চলো। আচ্ছা এই কি করি গো? হাটখোলা নুরুল ডাক্তার ওই হারান কবিরাজকে খবর দেয়, পকেটে তো টাকাও নেই। কাউকে খবর দিতে হবে না, ডাক্তার কবিরাজ কি করবে? ওর উপর নজর দিয়েছিল। বাবা, আমি দেখি ভাবির কাছে টাকা আছে কিনা। যখিনী দেবী ওর উপর নজর দিয়েছিল। আমার ছেলে অথবা মেয়ের জীবন চাই। কি যাতা বলছো তুমি? হ্যাঁ গো, যাতা নয়, পুরো 7 ঘোড়া মোহর নিয়ে এসেছিল। আমার ছেলের অথবা মেয়ের জীবন ভেট দিতে হবে। আমি না করে দিয়েছি, আমি না করে দিয়েছি। আমার ধন চাই না, আমি মানা করে দিয়েছি। আসলে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। যখিনী দেবী তোমাকে চোখে দেখে না? যত্তসব। কিছু টাকা থাকে তো দাও। ডাক্তার কবিরাজ আর লাগবে না, আমি যখিনী দেবীকে বলে এলাম ওর ধন আমার দরকার নেই, আমরা না খেয়ে থাকবো সেও ভালো, তবু ওরকম শর্ত আমি পূরণ করতে পারবো না গো। মা, ভাই বলছে ব্যথাটা একটু কমেছে, কাল সকালে ডাক্তারের কাছে গেলেও হবে। আচ্ছা মা। স্যার, আপনার ঢাকাইয়া জামাইয়ের এতদিনও ফিরে এখনের খবর নাই, তা একটা চিঠিও কি দেয় নাই? না, আসলে ওরকম তাড়াহুড়া করে কোনো খোঁজ খবর না নিয়ে মেয়েটার বিয়ে দেওয়া আপনার উচিত হয় না স্যার।
ভুল করলেন আপনারা। মাঝখান থেকে মেয়েটাকে নিয়ে গ্রামের মানুষ নানান কথা বলছে। কি করব ভাই, রশিদ হাজির বুদ্ধিতে রাতারাতি মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। ছেলেটা তো ঠিকানা দিয়ে গেছে বলেছিল, তো একবার ঢাকা গিয়ে খোঁজ করে আসুন না। আপনাদের আসলে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আসলেও বেটা ঠিকানা ঠিক দিয়েছে কিনা আমার সন্দেহ। ঠিকানা অনুযায়ী ঢাকা চলে গেলেই তো সব রহস্য পরিষ্কার হবে। আপনি নিজে না যান তো ছেলেটাকে পাঠিয়ে দেখেন না। চাচা, ও চাচা, তাড়াতাড়ি আসেন। 10টা ট্রেন ধরতে হলে এখনই রওনা দেওয়া দরকার। আমি তো একেবারে তৈরি হয়ে আছি রে বাবা। এই শোন, তা ভালো করে ঠিকানাটা লিখে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, বারবার দেখতে দেখতে ঠিকানা আমার মুখস্থ হয়ে গেছে। ওই শোন, কালীনাথের দোকান থেকে মিষ্টি নেওয়ানোর চাইয়া এই শহর থেকে নেওয়াই ভালো, কি কস? এত দূর থেকে মিষ্টি নেওয়ার কোনো মানে হয়? আগে দেখি তো ঠিকানা খুঁজে পাই কিনা। শোন বাবা, আমি কিন্তু ওই তোর ওই ফার্স্ট ক্লাস ছাড়া ওই থার্ড ক্লাসে ভিড়ের মধ্যে যাইতে পারবো না, বুঝছিস? আপনি না হয় চাচা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিয়ে আমি থার্ড ক্লাসে এইটা তুই কি কস? আমি যাবো ফার্স্ট ক্লাসে আর তুই যাবি থার্ড ক্লাসে, আমি কথা কব কার সঙ্গে? হ্যাঁ, এই তোর বাবা টাকা পয়সা কিছু দেয় না? তা দিয়েছে। তাহলে আর কি, চল 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 তাড়াতাড়ি চল। চাচা, নাম্বার ঠিকই আছে। এই যে নাও, এই বাড়ি চাচা। আরে এত বড় বাড়িতে এত বড় বাড়ির পোলার লগে তোর বোনের বিয়া দিছে, আমি তো ভাবতেই পারি নাই রে। আমার কেমন যেন ভয় ভয় করছে চাচা। আরে তুই তুই হইলে গিয়া ভগ্নিপতি, এটা তো তালুয়ের বাড়ি। দেখ ডাকে ডাকে, আরে জোরে খটখটা। এই যে ভাই, এটা কি অমর হাসানের বাড়ি? আরে তার বাপের নাম বল। এটা কি সাইদুল হাসানের বাড়ি? কোথা থেকে আসেন? আমরা সেই তাম্বলপুর গ্রাম থেকে। আমরা হইলাম কি এই তোমাকে বাড়ির নতুন কুটুম, ওনার একটু খবর দেন না। আচ্ছা, তো আসুন। চাচা, চাচা, ওই তো অমর, দেখেন একই চেহারা না? আমিও খুব ভয় পাইতাছি রে রহিম, যদি অস্বীকার যায়। গ্রামে শত শত প্রমাণ আছে, অস্বীকার গেলেই হলো। তাছাড়া আপনি নিজেও তো বিয়ের ঘটক এবং সাক্ষীও। চুপ যা। ওই বাড়িতে মনে হয় লোকজন খুব কম। আপনারা? আসসালামু আলাইকুম। কোত্থেকে এসেছেন আপনারা? আল্লাহর মেহেরবানিতে ঠিকানা মতন যখন আসতে পেরেছি তখন আলাপ পরিচয় নিশ্চয়ই হবে। করি রহিম, তোর তালুই রে কথম বসি কর। না না না, কি বলছেন? আপনার পুত্রা। কোত্থেকে এসেছেন আপনারা? আমরা এক দুর্গণ্ড গ্রাম তাম্বুলপুরের মানুষ। বসুন বসুন। উপরালার ইচ্ছায় একটা ঘটনা ঘটেছে। এই আপনার ছেলে অমর হাসানের ঘটনার কথা বলছি আর কি। ওকে চেনেন কি করে? বাবাজি আপনারে জানাই নাই কিছু। বাবাজি তো কয়দিনের মধ্যে আমার গ্রামের সকলকে এমন আপন করে নিছে, কি বলবো, যেমন তার মধুর ব্যবহার তেমনি। হ্যাঁ, ওর ইচ্ছা ছিল গ্রামে গিয়ে দরিদ্র সাধারণ মানুষের সেবা করবে। রাজনীতির সঙ্গেও এই জন্যই যুক্ত হয়েছিল। অনেক গ্রামে গ্রামেও ঘুরেছে।
তা আপনাদের গ্রামেও গিয়েছিল নাকি? শুধু যায় নাই, অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রামের সবাইকে আপন করে নিয়েছে বেআই সাহেব। এই যে আপনার যে আসল বেআই, এই পোলার পিতা আমাদের গ্রামের সেরা শিক্ষিত, খুবই সদ্বংশের ছেলে। এখন অবশ্য অবস্থাটা তেমন ভালো না, তবু গ্রামের মাতবর হলো আমি তারে খুবই মান্যগণ্য করি। আপনার ছেলের মধুর ব্যবহারে আমি একেবারে মুগ্ধ হয়ে আমি আসলে এই ঘটনা ঘটিয়ে দিয়েছি। সেজন্যই আমি আপনার পুত্রাকে নিয়ে আপনাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি। আপনার পোলার বউরে দেখলে নিশ্চয়ই আপনার অপছন্দ হবে না। ছেলের বউ? কি বলছেন এসব? কি বলছেন? অমর বাবাজি কি ফিরাইয়া এই শুভ সংবাদটা আপনাকে জানাই নাই? কিসের খবর? গত মাসে 17ই ভাদ্র শুক্রবার দিবাগত রাত্রে আপনার ছেলে অমর হাসান আমাদের গ্রামের মত্ত মাস্টারের কন্যা, মানে আমাদের রহিমের বোন পারভিনকে স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছে। আলহামদুলিল্লাহ। তবে বিয়েটা এখনো রেজিস্ট্রি হয়নি, তবে আমরা সবাই সাক্ষী দেখেছি। আপনার কাছে তাড়াহুড়াতে আসা হয়নি, আর অমর বাবাজিও আপনার মতামত নেওয়ার কথাটা বলেনি। এদিকে দেখুন দেখি কাণ্ড, অমর হাসান ওই বিয়ে রাতে কাউকে কিছু না বলে এখানে চলে এসছে। গ্রামের সবাই সব কথাবার্তা বলছে, গ্রামের ব্যাপার তো। আমার ছেলে বিদেশে আজ 5 বছর হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে। একমাত্র ছেলের মৃত্যুতে বুঝতেই তো পারছেন আমার অবস্থা। আর আপনারা সেই ছেলের নামে কি সব আজে বাজে কথা বলছেন? আপনাদের মতলব কি? মারা গেছে? না না, এই তো মাসখানেক আগেই তো সে আমাদের গ্রামে গেল, বিয়াও করলো। বিশ্বাস না করলে দেখেন, আপনার ছেলে নিজ হাতে আপনার ঠিকানা লিখে দিয়ে গেছে। বুঝতে পেরেছি, আমার ছেলের নাম বলে কেউ আপনাদের সঙ্গে প্রতারণা করেছে। না না না, অথবা আপনারা এসেছেন আমাকে ব্ল্যাকমেইল করার জন্য বাড়িতে ঢুকেছেন। প্রতারণা না, ওই ছেলে আমার বোনকে বিয়ে করেছে। বিশ্বাস না হয় ডাকুন আপনার ছেলেকে। আমি জানতে চাচ্ছি কি মতলব নিয়ে বাড়িতে ঢুকেছেন। দেখুন ভাই সাহেব, মাস্টার সাহেব বড় গরিব মানুষ, বড় বিশ্বাস করে নিজের মায়ের সাথে আপনার পোলার বিয়া দিচ্ছেন। এখন যদি আপনি মায়েরারে গ্রহণ না করেন, আপনি যদি তার কোনো গতি না করেন, তাহলে বেচারি যাইব কই? এই সম্পর্কটা অস্বীকার করানোর লেগে যদি আপনি আপনার পোলার মৃত বলে ঘোষণা করেন, তাহলে তো আমরাও মরে যাবো, আমরা গ্রামে যাবো কুলবো কুলইয়া। আপনার চেহারা দেখে আমি বুঝেছিলাম আপনি একজন ভিলেজ স্কাউট। আমাকে ব্ল্যাকমেইল করার জন্য বাড়িতে ঢুকেছেন। যান, বেরিয়ে যান, গেট আউট। চলেন, যান। যদি কখনো এই বাজে মতলব নিয়ে বাড়িতে ঢোকেন, আমি আপনাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো। যান। বাজি যারে, জি স্যার। ভুলটা কিন্তু আসলে আমাকেই হয়েছে। বিয়ের রাতে তো ওই কাজিরে পাইলাম না। আমরা যদি বিয়েটা রেজিস্ট্রি করে পড়াইতে পারতাম, তাইলে আমিও দেখতাম পুলিশ হ্যাঁ গো ধরে না আমারে ধরে। আচ্ছা, আমরা গ্রাম থেকে টাউনে এসে বলে কি আমরা দেশের আইন আদালতের বাইরে আছি? কিন্তু চাচা, উনি বললেন যে ওনার ছেলে 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মরে গেছে। তাহলে কি ওনার ছেলের মতো দেখতে কেউ ওনার ছেলে এসে যে আমাদের ধোকা দিয়েছে? শালা ধোকাবাজকে যদি একবার পাইতাম। না রে, আমার তো মনে হয় হ্যাঁ এই সম্পর্কটাকে অস্বীকার করার লেগা এই পোলাটা সরিয়ে রাখছে। কোথায় রাখছে? আরে আমি কি জানি। কিন্তু চাচা, আমার কেমন যেন দ্বন্দ্ব লাগছে। নিজের ছেলের অ্যাক্সিডেন্টে মরার কথা কেউ কি বানিয়ে বলে? ওই তাইলে কি হেয়ার পোলার ভূত গেছিল আমার গ্রামে? ওই মনে করে দেখতো, তার লগে কোনো ছায়া ছিল? দেখি নাই। ওই তোর বোনের তো গ্রামের হগলতে ওই ডাইনি কয়, ডাকিনি কয়, তারপরে নাগিনী কয়। আমার তো মনে হয় ওই পেটটির উপর এই ভূত ভর করছিল। আমার কি তখন ডর লাগতেছে। 2 দিন হয়ে গেল তোর ভাই ঢাকায় যাওয়া। আমার মনে হয় জামাইকে একেবারে সঙ্গে নিয়ে আসবে। আমগোর হাজি চাচা তো আবার মানুষের মন গলানোর ওস্তাদ। তোর শ্বশুর শাশুড়িকেও সঙ্গে আনে কিনা কে জানে। আমার মনে হয় ওরা তার দেখাই পাবে না। কেন? দেখা পাবে না কেন? ঠিকানা ঠিক থাকলে দেখা পাবে না কেন? দেখা পাবে না ভাবি। ও যে শূন্যে ভেসে বেড়ায়, ও আমাকে নিয়েও শূন্যে মেঘের ভেলায় করে ভেসে যেতে চেয়েছি। ঢং লোকটার সাথে ঘুরে ঘুরে
তুইও ঢঙের কথা শিখেছিস। ভাবি, ও যখন আমাকে ওর দেশে নিতে চেয়েছিল, আমি যদি ওর সাথে যেতাম। গেলি না কেন? স্বামী হলো মেয়েদের জীবনের সব। ও যখন আমার হাত ধরেছিল, আমি খুব ভয় পেয়েছিলাম যে। কেন? কচি খুকি। ভাবি, ওর হাত খুব ঠান্ডা। আচ্ছা, এই দুনিয়ায় এত মানুষ থাকতে ও আমার মতো এই হতভাগীর উপর ভর করলো কেন বলো? এখন ও ছাড়া এই দুনিয়ায় আমি কি করে বাঁচব? আর যদি ও না আসে, তাহলে সবাই আমাকে ডাইনি বলবে, বলবে না? এসব কি বলছিস তুই? ওই দেখো, ভাই এলো মনে হয়। দেখা পাও নাই? কি গো, ঠিকানা খুঁজে পাও নাই নাকি ভুল ঠিকানা? কিরে, তুই একা আসলি যে, জামাইরে সঙ্গে আনলি না? চুপ করে আছিস কেন? ওর কি মা বাবা নাই? ও আল্লাহ! পারভিনের কথাই তাহলে সত্যি হলো। সে কয় তার দেখা নাকি পাবে না, সে নাকি বাতাসে ভেসে বেড়ায়। সে কি? হ্যাঁ, তোমাকে বলেছে সব? কখন বললো? ও তাহলে সবই জানে, জেনে শুনে মরার জন্য পাঠিয়েছিল আমাকে। কোথায় কোথায় জানিটা? ধরো দেখি। রহিম, শোন। পারবেন, তুই নাকি সব জানতিস? জানতিস? তবে তবে আমাকে ঢাকা পাঠিয়েছিলি কেন? বাবার এতগুলো টাকা খরচ হলো। মা তোকে লোভেও যখিনী দেবী ভেট দেয় নাই, আর আমি স্বামীর লোভে তোকে ভূতের বাড়ি পাঠিয়েছিলাম। ও মা, হাজিজাতের কথা তো ঠিক, ও তোমার মেয়ে নয় মা, ও ডাইনি। ওর জন্য আমাদের সংসারে এত অভাব, এত অশান্তি। 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মরে ভূত হয়েছে যে অমর হাসান, সেই স্বামী হতে এসেছিল তার কাছে। এই ডাইনি মা, একে বাড়ি থেকে তাড়িয়ে দাও মা, একে বাড়ি থেকে তাড়িয়ে দাও। চুপ কর, সব পাগল হয়ে গেছে বাড়ির। পারভিন, মাসের বেতন পুরোটা খরচ করে হাজি আর রহিমকে ঢাকায় পাঠিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে ওরা ওই রকম একটা খবর নিয়ে আসবে। এক যদি ছেলের বাবা অস্বীকার করত, তাহলে বুঝতাম যে বড়লোক মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু তার ছেলে মারা গেছে 5 বছর আগে, সেই ছেলে কি করে বিয়ে করতে আসে? আমরা একটা ভদ্রবেশী প্রতারকের হাতে পড়েছিলাম। ভাবতো আমার মাথাটা গুলিয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম না ওকে যখিনী দেবী পাঠিয়েছেন? আমার কিন্তু প্রথমে ওকে দেখেই মনে হয়েছিল ও সাধারণ মানুষ নয়। এখন তোমার মেয়েকেও সাধারণ মানুষ বলছে না কেউ, নিজের ছেলে হাজি বলছে। এরপর গ্রামের সবাই বলবে পারভিন আমাদের মেয়ে নয়, একটা ডাইনিকে পেটে ধরেছিলে তুমি। আমারও মনে হয় তাই। ওর জন্মের পরই তো আমাদের সংসারে ধস নেমেছে। যখিনী দেবী সন্তানের জীবন ভেট চেয়েছিল, তখন যদি ছেলের পরিবর্তে মেয়ের জীবন ভেট দিতাম, তাহলে 7 ঘড়া টাকাও পেতাম, আপদ বিদেয় হতো। এবার যদি আমাকে আবার স্বপ্ন দেখাতে আসে, আমি বলবো আমার মেয়েকে নিয়ে যা, আমার মেয়েকে। চুপ করো, চুপ করো, তোমরা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে পাগল করে দেবে। চুপ করো, চুপ করো।
পারভিন, অমর, অমর, পারভিন, অমর, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? অমর, আমি যাব তোমার সঙ্গে। ওরা ওরা আমাকে বাঁচতে দেবে না। মা আমারে তুই ক্ষমা কইরা দে মা। তুই আমার উপর অভিমান করে চলে গেলি। আমি ধন চাইছিলাম, কিন্তু সন্তানের পেট দিয়া তো চাই নাই। আমি সন্তানের পেট দিয়া ধন চাই নাই। ওগো তুমি কিছু কও না। তুমি খুশি হয়েছো তো? পারভিন রে আর কেউ ডাইনি কইব না। তোমার সংসারের অমঙ্গল দূর হয়ে গেছে। অভিমানিনী মা আমার কেমন নীরবে চলে গেল। আমি লোভ করছিলাম ঠিকই, দুনিয়ার কোন মা জানার এরম লোভ না করে।